হ্যালো এভরিওয়ান। এই মুহূর্তে আমাদের সকলেরই চোখ রয়েছে একটা শব্দের দিকে, রিভিউ পিটিশন। রিভিউ পিটিশন কি, কিভাবে রিভিউ পিটিশন দায়ের করা যায়, সব বিষয়গুলো নিয়ে আমাদের অলরেডি আলোচনা হয়েছে, আমরা জেনেছি বিষয়গুলো। কিন্তু কেন এই মুহূর্তে আলোচনা করছি রিভিউ পিটিশন সম্পর্কে? যে বিষয়টা এই মুহূর্তে মানে সব থেকে বেশি চর্চিত বা সব থেকে বেশি মানুষের একেবারে কি বলবো, বহু বহু মানুষের রুটি রুজি নির্ভর করে আছে যে জায়গায়, তা হলো এই এসএসসির প্যানেল বাতিল, এবং সম্পূর্ণভাবে বাতিল, যেখানে বহু বহু শিক্ষক এবং গ্রুপ সি গ্রুপ ডি কর্মী তাদের কাজ হারিয়েছেন। তবে তার মধ্যে নানা চাপানুতোর চলেছে। কোর্ট যে রায় দিয়েছে রাজ্য সরকার সম্পূর্ণভাবে মেনেছে কি মেনে নেয়নি সেই বিষয়ে তর্কাতীত নয় একেবারেই, তার সঙ্গে জন্য তর্ক চলতেই থাকতে পারে। 3 মাসের সময় রাজ্য সরকার চেয়েছে, যার মধ্যে সম্পূর্ণ প্রসেসটাকে হয়তো তারা পরিচালনা করতে চাইছে। তো এইরকম একটা পরিমণ্ডলে আমরা জানতাম যে একটা রিভিউ পিটিশনের ব্যাপার তৈরি হচ্ছে। তো গত 3rd মে রিভিউ পিটিশন দায়ের করলো রাজ্য সরকার, এবং কেবলমাত্র রাজ্য সরকার নয়, রাজ্য সরকার বললে শুধুমাত্র ভুল হবে। রিভিউ পিটিশন দুটি দায়ের হয়েছে অলরেডি, এবং এই দুটি রিভিউ পিটিশন দায়ের করেছে, একটি রাজ্য সরকার এবং একটি হচ্ছে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। তো এই স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশন, যারা কিনা একটা স্বায়ত্তশাসিত সংস্থা আমরা জানি, যারা এসএসসি পরীক্ষাটা কন্ডাক্ট করে, এবং রাজ্য সরকার, এবং তারা একই রায়ের এগেনস্টে, অর্থাৎ এই যে সম্পূর্ণ প্যানেল বাতিল, এই বাতিলের যে রায় মহামান্য সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে এই রিভিউ পিটিশন দায়ের করেছে গত 3rd মে। আমরা জানতাম যে এসএসসি এটা নিয়ে হয়তো রিভিউ পিটিশন দায়ের করবে, কিন্তু দেখা গেছে যে রাজ্য সরকার এবং এসএসসি যুগ্মভাবে দুটি রিভিউ পিটিশন দায়ের করা হয়েছে। এখন প্রশ্ন হলো যে এই রিভিউ পিটিশন যে দায়ের করা হলো, তাহলে কি কি বোঝা কি গেল, যে যে প্যানেল ক্যান্সেল হয়েছিল সেই প্যানেল থেকে যাবে। এখানে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা চলছিল, কারা যোগ্য কারা অযোগ্য, কারা যোগ্য সেই জায়গাটা রাজ্য সরকার ক্লিয়ার করতে পারেনি, কারা অযোগ্য তার একটা তালিকা পাওয়া গেছে বটে, কিন্তু সেটাই যে একমাত্র তালিকা সে বিষয়ে কেউই সংশয়ের ঊর্ধ্বে নয় আর কি। তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে রিভিউ পিটিশন কি করবে, আলটিমেটলি রিভিউ পিটিশনে হবেটা কি? তো এই জায়গায় দাঁড়িয়ে একটা বিষয় বলি, রিভিউ পিটিশনের ইতিহাস যদি আমরা দেখি, সেক্ষেত্রে এখানে রিভিউ পিটিশনে রায় বদলে যাওয়ার চান্সেস 1%। একদম একদম আমরা যদি সম্পূর্ণভাবে বিষয়গুলো দেখি, 99% ক্ষেত্রে রিভিউ পিটিশনে মহামান্য সুপ্রিম কোর্টের দেওয়া রায়, আগের রায়, মানে যার বিরুদ্ধে রিভিউ পিটিশন হয়েছে সেটা বদলায় না। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে রিভিউ পিটিশনটা করা হয়েছে। রিভিউ পিটিশন করলেই যে রায় বদলে যায় তার সম্ভাবনা ক্ষীণ। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার কেন কেন এই কোন তথ্যের ভিত্তিতে রিভিউ পিটিশন করছে? তো এখানে যে প্রসঙ্গটা এসএসসি বা রাজ্য সরকার আনছে তা হচ্ছে যোগ্য অযোগ্যের প্রসঙ্গ। এখন প্রসঙ্গটা কি আদৌ যোগ্য অযোগ্যের, বা সুপ্রিম কোর্ট বারবার করে অযোগ্য কারা সেটাকে চিহ্নিত করতে বলেছিলেন, কিন্তু সংশয়াতীত ভাবে কমিশন বা রাজ্য সরকার সেটা বলতে পারেনি, এটা পরিষ্কার। হ্যাঁ, একটা তালিকা হয়তো দেওয়া হয়েছে, কিন্তু বাকিরাও যে সন্দেহের ঊর্ধ্বে সেটা কিন্তু সুপ্রিম কোর্টও এই বিষয়টা নিয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারেননি। তো সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই যোগ্য অযোগ্য এই তথ্যটার উপর ভিত্তি করেই কিন্তু রাজ্য সরকার এবং এসএসসি রিভিউ পিটিশনটা করেছে। কিন্তু ভালো করে ভেবে দেখো, প্রসঙ্গটা কি আদৌ যোগ্য অযোগ্যের? না, প্রসঙ্গটা আদৌ যোগ্য অযোগ্যের নয়। সমস্যাটা হচ্ছে এই যে 16 সালের যে প্যানেল তৈরি হয়েছিল, পরীক্ষা তারপর ইন্টারভিউ সবটাকে ভিত্তি করে, এই পুরো প্রসেসটাই অস্বচ্ছ ছিল, অসাংবিধানিক ছিল, এবং এই অস্বচ্ছ প্রসেসটার উপর সুপ্রিম কোর্ট কিন্তু প্রসঙ্গটা তুলেছে। যেহেতু পুরো প্রসেসটা অস্বচ্ছ ছিল, তাই সেখানে যোগ্য হোক বা অযোগ্য, যদি একটা কোনো সাংবিধানিক নিয়ম অনুসারে এই নিয়োগ প্রক্রিয়া না চলে থাকে, তাকে কিন্তু বাতিল করা যায় এবং তাকে কিন্তু বাতিল করা উচিত, এবং সেখানেই প্রসঙ্গটা। সুপ্রিম কোর্ট কিন্তু বারবার করে বলছেন যে এই পুরো প্রক্রিয়াটা, নিয়োগ প্রক্রিয়াটা, এটা অসাংবিধানিক ছিল এবং এটা অস্বচ্ছ ছিল। সেখানে যোগ্য অযোগ্যের প্রশ্নটা পরে আসছে, কিন্তু এখানে যে রায়ের এগেনস্টে যে তথ্যের ভিত্তিতে রিভিউ পিটিশনটা করা হলো, তা কিন্তু ওই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত নয়, তা ওই যোগ্য অযোগ্যের উপর ভিত্তি করে। তাই এটা নাকচ হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তো দেখা যাক, আমরা অবশ্যই রায়ের জন্য অপেক্ষা করব। এবং আরেকটা বিষয় যেটা আমরা দেখেছি আগে, 17 তারিখে যে রায় বেরিয়েছে,
যে সেই রায়ের ভিত্তিতে রাজ্য সরকার বা এসএসসি কিন্তু এটা অলমোস্ট মেনে নিয়েছে, তারা সময় নিয়েছে যে তাদের 3 মাস সময় চাই ফ্রেশ রিক্রুটমেন্ট করার জন্য, এবং ফ্রেশ রিক্রুটমেন্ট শব্দটা ব্যবহার করা হয়েছে সেখানে। তারা এই প্রসেসটা, পুরো প্রসেসটা করার জন্য 3 মাস নানান কিছু বলেছে, যে সরকারি স্কুলে শিক্ষকরা যাবেন, গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে বলেনি, এবং তার পরিবর্তে কি কি করা হবে ইত্যাদি ইত্যাদি। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে রাজ্য সরকার কিন্তু রায়টা অলমোস্ট মেনেই নিয়েছেন, এসএসসিও কিন্তু তাই, এবং সেই অনুযায়ী প্রসেসও শুরু হয়েছে, সেই সমস্ত তথ্য আমাদের কাছে এসেছে। কিন্তু তারপরেও এই রিভিউ পিটিশন কেন? কেন সেটা হয়তো তোমরাও জানো, আমিও জানি। যে এই যে রিক্রুটমেন্ট করতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট বারবার করে বলছেন যে এই জায়গায় একটা ফ্রেশ রিক্রুটমেন্ট, এবং সেই ফ্রেশ রিক্রুটমেন্টের জায়গাটা রাজ্যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা আমাদের প্রত্যেকের কাছে স্পষ্ট। আলাদা করে এই সেশনে বোধহয় বলার কিছু নেই। তাহলে রিভিউ পিটিশনটা কি আদৌ সেই যেদিকে যাওয়া উচিত সেই পথে না যাওয়ার একটা পরিকল্পনা, সেই জন্য কি রিভিউ পিটিশনটা করা হলো? আর সুপ্রিম কোর্ট রায়টাই বা কি দেবে, সুপ্রিম কোর্টের রায় কোন দিকে যাবে, রিভিউ পিটিশনের রায় কি দেবে, এই বিষয়ে তোমাদের মতামত কি অবশ্যই জানিও। এবং সেই রায় যাতে পজিটিভ হয়, কারণ এতদিন সুপ্রিম কোর্টের রায় অনুসারে আমরা যা যা দেখেছি তা সাধারণ ছাত্রছাত্রী যারা 10 বছর অপেক্ষা করেছে তাদের সপক্ষে, কিন্তু তার বিরুদ্ধাচরণ কারা করছে সেটা আমরা জানি, এবং রিভিউ পিটিশন কিন্তু সেই বিরুদ্ধাচরণেরই একটা অংশ, এটা আমরা বলতে পারি। তবে আমরা দেখব, এবং দেশের আইন এবং শাসন ব্যবস্থার উপর আমাদের সম্পূর্ণ ভরসা আছে। দেখা যাক সেই বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায়। এই সংক্রান্ত আপডেট তোমরা অবশ্যই পেয়ে যাবে এই চ্যানেলে। 7ই মে অলরেডি আপার প্রাইমারি নিয়ে যে কেস চলছিল সেই সংক্রান্ত শুনানিতে বলে দেওয়া হয়েছে যে এই যে 10 বছর ধরে কেন আপার প্রাইমারি নিয়োগ হয়নি, এবং অবিলম্বে মে মাসের মধ্যে তার নোটিফিকেশন আনতে হবে, এবং ডিসেম্বর মাসের মধ্যে আপার প্রাইমারি নিয়োগ করতে হবে, এবং সেই সংক্রান্ত একটি শুনানি রয়েছে 7ই মে। এই 7ই মে শুনানিটার উপর এবং তারপরে রাজ্য সরকার কি করছে তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। তাই আমাদের প্রত্যেকেরই চোখ থাকবে এই 7ই মের শুনানির দিকে। শুনানির পরে সঙ্গে সঙ্গেই তার অ্যানালিসিস এবং সেই সংক্রান্ত বিভিন্ন তথ্য তোমাদের সামনে চলে আসবে। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, কারণ আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি। আর কতদিন, আর কতদিন, প্রশ্নটা আমাদের প্রত্যেকের। এবং বারবার করে যেখানে সুপ্রিম কোর্টের রায়েরও প্রায় ভায়োলেশন হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রত্যেককে সোচ্চার হতে হবে। যেটা ন্যায় সেটা ন্যায়, এবং যেটা অন্যায় সেটা অন্যায়, এবং এই কথাটা সোচ্চারে আমাদের প্রত্যেককেই মেনে নিতে হবে। কারোর চাকরি যাওয়াটাই সঠিক নয়, কিন্তু যদি সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটাই ভুল হয়ে থাকে তাহলে পুরো বিষয়টা আবার ফ্রেশলি হোক, এটা বোধহয় তোমাদের বা আমাদের সকলেরই কাম্য। তো এই বিষয়ে তোমাদের কি মতামত সেটাও জানিও অবশ্যই। তো 7ই মে শুনানির দিকে আমাদের প্রত্যেকেরই চোখ রইলো। আপার প্রাইমারি যে শুনানি রয়েছে তারপর আমরা অবশ্যই জানাবো যে শুনানিতে ঠিক কি বলা হলো, এবং সেটা সাধারণ ছেলে মেয়েদের জন্য যারা কিনা অত্যন্ত সৎপথে পড়াশোনা করে চাকরির জন্য লড়াই করছে, তাদের লড়াইটা ঠিক কোন দিকে যাবে। আজকে সেশন এখানেই। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রেখো টেক্সট বুক সুপার কোচিং এ।